নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 21শে ডিসেম্বর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের 55তম জিএসটি কাউন্সিলের মিটিং হলো এবং সেখানে মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন জি তিনি জানিয়েছেন যে কোন কোন সেক্টর এই জিএসটি মিটিং এর পর প্রভাবিত হতে পারে বা সে বিভিন্ন সেক্টরসে কি কি তারা পরিবর্তন আনতে চলেছেন ইন টার্মস অফ ট্যাক্সেশন। প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে, আজকে জিএসটি যে কাউন্সিলের মিটিং হয়েছে তার মধ্যে অনেকগুলো সেক্টরস নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে ইন্স্যুরেন্স রয়েছে, তার মধ্যে ডিফেন্স সেক্টর রয়েছে, তার মধ্যে এটিএফ এভিয়েশন টারবাইন ফুয়েল রয়েছে, তার মধ্যে রয়েছে জিন থেরাপি, তার মধ্যে অনলাইন গেমিং রয়েছে, তার মধ্যে ফুড সার্ভিস বা ফুড ডেলিভারি সার্ভিস বাই কুইক কমার্স এবং অন্যান্য ফর্মস অফ কমার্স, সমস্ত এই ধরনের সেক্টরসগুলো নিয়ে আলোচনা হয়েছে। ইলেকট্রনিক ভেহিকেলসের ওপর ট্যাক্সেশন নিয়ে আলোচনা হয়েছে। আসুন আজকে আমরা জেনে নিই যে এক্স্যাক্টলি এই মিটিংয়ে কি ঘটলো। প্রথম কথা বলে নেওয়া দরকার, শুরু করা যাক হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। ইন্স্যুরেন্স সেক্টর বিগতকাল শুক্রবার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো তাতে স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন এসেছিল, কারণ কোথাও না কোথাও এই কোম্পানিজগুলোর মনে হয়েছিল হয়তো বা এই জিএসটি যে কাউন্সিলের যে মিটিং হবে সেখানে জিএসটি এক্সেপশন হতে পারে বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্টসের ওপর। দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে যে এই যে জিএসটি সরানোর যে প্রস্তাব রয়েছে সেইটা কিন্তু ডেফার করা হয়েছে পরবর্তী মিটিং এর জন্য, এবং তার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে অন্তত IRDAI এর অ্যাপ্রুভালের প্রয়োজন রয়েছে বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্টসের ওপর, এবং কোনটাতে কি ধরনের ট্যাক্স হতে পারে বা ট্যাক্স কম হতে পারে সেটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। ফলত এই মুহূর্তে হেলথ কেয়ার বলুন, টার্ম ইন্স্যুরেন্স বলুন বা লাইফ ইন্স্যুরেন্স বলুন, সেখানে বিভিন্ন যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টসের ওপর আপাতত কোনো পরিবর্তন আসছে না। প্রথমে প্রস্তাব রাখা হয়েছিল যারা সিনিয়র সিটিজেন্স তাদের ক্ষেত্রে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করা হয় তার উপর থেকে যেন জিএসটি সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়, অথবা যে প্রিমিয়ামগুলো মোট প্রিমিয়াম পেড সেটা 5 লাখ অব্দি যে কভারেজ রয়েছে তার তলায় যদি থাকে কোনো এরকম প্রিমিয়াম কোনো প্রোডাক্টস, সেক্ষেত্রে কাস্টমাররা হয়তো বা জিএসটি রিলিফ পেতে পারেন। সেটাও কিন্তু এই মিটিংয়ে বাস্তবায়িত হয়নি। তার ফলে খুব স্বাভাবিকভাবে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা প্রাথমিকভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসতেই পারে। এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর যেটা দাঁড়াচ্ছে যে অনলাইন গেমিং এর উপর একটা জিএসটি বসাবার প্রস্তাব এসেছিল, এটা বলা যেতে পারে, কিন্তু সেই অনলাইন গেমিং এর ওপর যে জিএসটি বসানোর প্রস্তাব সেটাও কিন্তু যেটা দাঁড়িয়েছে সেটাও কিন্তু মোটামুটি পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটার ওপর কিন্তু এখন অবধি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রথম কথা বলে নেওয়া যাক যে কোন কোন কোম্পানি এই অনলাইন গেমিং এ রয়েছে। এর মধ্যে 1 নম্বরে রয়েছে নাজারা টেকনোলজিস, 2 নম্বরে ডেল্টা কর্প লিমিটেড, বহু পুরনো কোম্পানি, 3 নম্বর জেনসার টেকনোলজিস, 4 নম্বর টেক মহিন্দ্রা, 5 নম্বর অন মোবাইল গ্লোবাল লিমিটেড, 6 ইনফোসিস এবং 7 TCS। এই প্রাইমারিলি এই 7টা মেন কোম্পানি রয়েছে অনলাইন গেমিং এর ক্ষেত্রে। এইবার কুইক কমার্সের ক্ষেত্রেও একটা জিএসটি বসানোর প্রস্তাব এসেছিল, যদিও সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেন শ্রীমতী নির্মলা সীতারামন জি তিনি জানিয়েছেন। তার ফলে এই সেক্টরে আপাততভাবে কিছুটা রিলিফ পেল যেটাকে বলে কুইক কমার্স এবং ই কমার্স। সেখানে বিভিন্ন যে বড় বড় লিস্টেড কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে জোম্যাটো রয়েছে, তার মধ্যে সুইগি রয়েছে, তারাও কিন্তু কিছুটা হাঁপ ছেড়ে যে বাঁচবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর, অনলাইন সেক্টর, অনলাইন গেমিং এবং যে কুইক সার্ভিস ফুড ডেলিভারি সেটার উপর আপাতত ট্যাক্সেশন নিয়ে কোনো কথা হয়নি। তবে যেটা সিগনিফিকেন্ট এবং যেটার উপর গভর্নমেন্টের ফুল ফোকাস রয়েছে অর্থাৎ ডিফেন্স সেক্টরের উপর, সেখানে যে আইজিএসটি ছিল, আইজিএসটি যে এক্সেমশন রয়েছে সেই আইজিএসটি এক্সেমশন কিন্তু চালু থাকবে, বিশেষ করে সার্ফেস টু এয়ার মিসাইলস যেটা রয়েছে। সুতরাং সেই সার্ফেস টু এয়ার মিসাইলস এর উপর কোনো ধরনের কিন্তু জিএসটি মানে আইজিএসটি ট্যাক্স বসবে না আপাতত। তার ফলে যে কোম্পানিজগুলো রয়েছে বিশেষ করে সার্ফেস টু এয়ার মিসাইলস ম্যানুফ্যাকচার করে ভারতবর্ষে, তারা ডেফিনেটলি আবার একটা রিলিফ পেতে চলেছে। এবং এই ধরনের কোম্পানিজ যারা এই ধরনের সার্ফেস টু এয়ার মিসাইলস তৈরি করে ভারতবর্ষে, তার মধ্যে রয়েছে ভারত ডায়নামিক্স লিমিটেড BDL, 1970 সালে এস্টাবলিশড এই কোম্পানি। এরা গাইডেড মিসাইলস
যেটা তৈরি করে ভারতবর্ষের। এদের যেটা অন্যতম প্রোডাক্ট সেটা হচ্ছে আকাশ ওয়েপন সিস্টেম, যেটা ইন্ডিজিনাস শর্ট রেঞ্জ মিসাইলস, শর্ট রেঞ্জ স্যাম মিসাইলস বলা হয়। সুতরাং সেই জায়গাটা থেকে ভারত ডায়নামিক্স লিমিটেড কিছুটা মানে রিলিফ পাবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটাও যেটাকে বলে লিড ইন্টিগ্রেটর মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল, যেটাকে MRSAM বলা হয়। এরা ইন্ডিয়ান নেভির জন্য পার্টিকুলারলি এই মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইলস তৈরি করে থাকেন, এবং সেটা এদের কোলাবোরেশন রয়েছে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে। 3 নম্বর অন্যতম মূল প্লেয়ার হচ্ছে লারসেন অ্যান্ড টুরবো। এর ফলে কি হবে, সুবিধা কি, IGST এক্সামশনের ফলে এদের রিডিউসড প্রোডাকশন কস্ট, অর্থাৎ তৈরি করতে যে খরচ মিসাইলগুলো তার দাম কমবে। প্রক্রিয়রমেন্ট, বিদেশ থেকে যে বিভিন্ন যন্ত্রাংশ আনাতে হয় সেটার দাম খরচ কমে যাবে, এবং ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এরা ফার্দার এনকারেজড হবে। সুতরাং এই কোম্পানিজগুলো ডিফেন্স সেক্টরের ওপর কিন্তু গভর্নমেন্টের যে বিশেষ নজর রয়েছে, সেটা কিন্তু কি বাজেট বলুন, কি GST মিটিং বলুন, সবগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফোকাস রয়েছে। এবার এয়ার টারবাইন ফুয়েলকে এই GSTর আন্ডারে আনার একটা কথা উঠেছিল, যেটা সরাসরি নাকচ হয়ে গিয়েছে। কারণ যে স্টেটসরা, বিভিন্ন যে রাজ্যরা রয়েছে যারা এই GSTর অংশ, তাদের বক্তব্য অনুযায়ী তারা খুব একটা কমফর্টেবল নন এই এয়ার ফুয়েল টারবাইনকে GSTর অন্তর্গত করা। কারণ তারা বলছেন, তাদের বক্তব্য অনুযায়ী অলরেডি কিন্তু ATF ক্রুড বাস্কেটের অন্তর্গত, যার মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্টস, পেট্রোল, ডিজেল প্রভৃতি রয়েছে। সুতরাং কেবলমাত্র ATF কে আলাদা করে তার উপর GST বসানো, সেটা তাদের খুব একটা মনোমত হয়নি। এটাও কিন্তু দূরে সরে গিয়েছে, কোনো ATF এর ওপর নতুন করে কোনো GST বসবে না। এবার খেয়াল করে দেখুন যে ATF অর্থাৎ এয়ার টারবাইন ফুয়েল কারা ব্যবহার করে। এয়ার টারবাইন ফুয়েল ব্যবহার করে হচ্ছে ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন, স্পাইস জেট এবং গ্লোবাল ভেক্ট্রা, যারা বিভিন্ন ধরনের হেলিকপ্টার সার্ভিসেস প্রোভাইড করে। সুতরাং এই ক্ষেত্রে এই সেক্টরটাও ডেফিনেটলি একটা রিলিফ পেল, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা খুব সচরাচর খুব বেশি আলোচনা হয় না ভারতবর্ষে, কিন্তু এইটা মানে হেলথ কেয়ারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, আপকামিং যেটাকে বলে থেরাপি, এবং সেটা নিয়ে বহুদিন চর্চা হচ্ছে, সেটা হচ্ছে জিন থেরাপি। যেখানে যেখানে এই বিশ্বাসটা রয়েছে যারা হেলথ কেয়ার স্পেশালিস্ট তাদের মধ্যে, যে জিন থেরাপির মাধ্যমে নানা রকম দুরারোগ্য রোগ কিন্তু সারানো সম্ভব। সম্প্রতিকালে আপনারা জানেন যে রাশিয়া ক্লেম করেছে যে তারা ক্যান্সারের ভ্যাকসিন তারা তৈরি করে ফেলেছে, এবং তারা বিশ্বের বিভিন্ন দেশে তারা এটা সরবরাহ করতে তৈরি। এবার সেটাও কিন্তু বেস্ট, এই যে ক্যান্সার থেরাপির কথা তারা বলছেন, সেটাও কিন্তু ইমিউন বেস্ট একটা থেরাপি, এটা তাদের বক্তব্য। সেটা কতখানি সেটা তাদের দাবির মধ্যে যথার্থতা রয়েছে সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু এটা আপাতত খুব বড় হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্ব জুড়ে। ঠিক একইভাবে জিন থেরাপির মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু কন্টিনিউয়াস চলছে গোটা বিশ্ব জুড়ে। বিশ্বের বিভিন্ন দেশ এতে কিন্তু বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন, কারণ তারা বিশ্বাস করেন যে জিন থেরাপি ক্যান বি আ প্যানাশিয়া, সর্বরোগ হরণকারী, সেটা তাদের বিশ্বাস। সুতরাং জিন থেরাপির ওপর ভারত সরকার তারা কোনো রকম জিএসটি তারা রাখছে না, জিএসটিকে জিএসটির আওতার বাইরে রাখছেন, এই ধরনের যেটাকে বলে হচ্ছে এই ধরনের ট্যাক্সেশনের বাইরে। অর্থাৎ যে কোম্পানিজগুলো জিন থেরাপি নিয়ে চর্চা করছে, জিন থেরাপি নিয়ে রিসার্চ করছে, তার মধ্যে কিন্তু কয়েকটা সিগনিফিকেন্ট কোম্পানিজ রয়েছে। তার মধ্যে ডেফিনেটলি এক নম্বর নাম হচ্ছে বায়োকন। আপনারা ডেফিনেটলি জানেন বায়োকন কিন্তু যেটা ইনসুলিন সেই ইনসুলিন অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ যা কিউরেটিভ থেরাপি বলে, সেই ইনসুলিন প্রোডাক্টসের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ যেটাকে বলে প্রোডাক্টস তৈরি করে বায়োকন। তারপর আছে তারা জিন থেরাপি নিয়ে বিশালভাবে তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা বিনিয়োগ করছে। ডক্টর রেড্ডিজ ল্যাব রয়েছে, সান ফার্মাসিউটিক্যালস রয়েছে, জাইডাস ক্যাডিলা রয়েছে, রিলায়েন্স লাইফ সায়েন্সেস রয়েছে, যদিও রিলায়েন্স লাইফ সায়েন্সেস লিস্টেড কোম্পানি নয়। তারপর যেটা রয়েছে প্যানাশিয়া বায়োটেক। যদি খেয়াল করে দেখেন যে গত কয়েক মাস ধরে প্যানাশিয়া বায়োটেকের শেয়ারে কিন্তু একটা কন্টিনিউয়াস যেটাকে বলে আপসার্জ হচ্ছিল। হেস্টার বায়োসায়েন্সেস রয়েছে, ইন্টাস রয়েছে, যদিও ইন্টাস লিস্টেড কোম্পানি না। এই কোম্পানিজগুলো জিন থেরাপি নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। যাক, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ অংশ যেটা আমার বলার প্রয়োজন রয়েছে, যে
মার্কেটে যে মানে মানে অতি দ্রুত হারে কারেকশন চলছে, দিনের পর দিন পতন চলছে, সাবস্ট্যান্সিয়াল পতন অলরেডি হয়ে গেছে, 5 দিনে 1200 পয়েন্টের উপর যে পতন রয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন রয়েছে যে এই ধরনের যখনই এই ধরনের অতি দ্রুত পতন আসে, এই ধরনের খুব কুইকলি 1000-1500 পয়েন্টের কারেকশন হয়ে যায়, তারপর ইউজুয়ালি কিন্তু একটা রিলিফ র্যালি বাজারে আসে। প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে কালকের যদি আমেরিকান মার্কেটস যদি দেখেন, যে কালকে আমেরিকান অর্থাৎ শুক্রবারে আমেরিকান যে মার্কেটস বন্ধ হয়েছে, সেখানে কিন্তু কি ন্যাসড্যাক বলুন এক্সকিউজ মি কি ডাউ জোন্স বলুন, কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর বলুন, প্রত্যেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ডাউ জোন্স 1.21% বৃদ্ধি পেয়েছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর 1.09% বৃদ্ধি পেয়েছে, ন্যাসড্যাক 0.93% বৃদ্ধি পেয়েছে। সোমবার এশিয়ান মার্কেটস খোলার পর আমাদের একটা আন্দাজ হবে, আমরা গিফট নিফটিকে দেখো হয়তো একটা আন্দাজ করতে পারবো যে এক্স্যাক্টলি এশিয়ান মার্কেটসগুলো কিভাবে রিয়াক্ট করছে আমেরিকান মার্কেটসগুলো কে দেখার পর, বা তারা স্বাধীনভাবে বাড়তে পারছে কিনা, নাকি আবার পুনরায় এশিয়ান মার্কেটসে আমরা নতুন করে পতন দেখব। এই সমস্ত কিছু আমরা কেবলমাত্র সোমবারই বুঝতে পারবো। তবে ডেফিনেটলি এই ধরনের হঠাৎ করে দ্রুত পতনের পর কিন্তু ইউজুয়ালি একটা রিলিফ র্যালি এসে থাকে ভারতবর্ষে, সুতরাং ভারতীয় শেয়ার বাজারেও এই ধরনের রিলিফ র্যালি কোনো না কোনো সময় আসবে। সেটা সোমবারেও আসতে পারে, মঙ্গলবারেও আসতে পারে, এই সপ্তাহে নাও আসতে পারে, আমরা কেউ জানি না, কিন্তু ওভারঅল একটা রিলিফ র্যালি একটা না একটা সময় ডেফিনেটলি আসবে। এবং যদি আমেরিকান মার্কেট স্টেডি থাকে, যদি দুপুরে ইউরোপিয়ান মার্কেট স্টেডি থাকে, যদি এশিয়ান মার্কেট স্টেডি থাকে, সেক্ষেত্রে ভারতীয় মার্কেটের ক্ষেত্রেও এটা মোটেই অস্বাভাবিক হবে না যদি বিনিয়োগকারীরা তারা ভরসা ফেরত পান, বা যদি ট্রেডার্সরা তারা একটা স্টেবিলিটি দিতে পারেন বাজারকে, সেটা তো ভবিষ্যৎ বলবে। এছাড়া আমাদের সোমবার যেটা ইন্টারেস্ট থাকবে যে এফআইআই সেলিং কমছে কি কমছে না। দেখুন, যদি খেয়াল করে দেখা যায় যে এফআইআইসদের ক্ষেত্রে এই বছর এই মাসে, কেবল ডিসেম্বর মাসে তারা কিন্তু এখনো অবধি মোট 2,59,029.45 কোটি টাকার তারা শেয়ার বিক্রি করেছে। খেয়াল করে থাকুন। হ্যাঁ, এর সঙ্গে ডেফিনেটলি তারা 2,54,908.23 কোটি টাকার তারা শেয়ার কিনেওছে। তার মানে সার্বিকভাবে এখনো অবধি ডিসেম্বরের 20 তারিখ অবধি তারা 4,121.22 কোটি টাকার তারা শেয়ার কিন্তু বিক্রি করেছেন। এবং যদি গত 16 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর লাগাতার কিন্তু এফআইআইস বিক্রি করে গেছে, পরপর 5টা কিন্তু সেশনে এফআইআই বিক্রি আমরা দেখতে পেয়েছি। সর্বাধিক বিক্রি এসেছিল 17 ডিসেম্বর 6,409.86 কোটি টাকার, এবং ডিসেম্বর এবং 19 এবং 20 ডিসেম্বর 4,224.92 কোটি টাকা, এবং 3,597.82 কোটি টাকা। এইটা যদি কমে, যদি আমরা দেখতে পাই এফআইআইস যদি 23 ডিসেম্বর যদি শেয়ারস বিক্রিতে ক্ষান্ত দেয়, তাহলে হয়তো বা আমরা একটা স্টেবিলিটি দেখলেও দেখতে পারি। মজার ব্যাপার, গত 5 দিন ধরে ডিআইআইরা কিন্তু লাগাতার তারা শেয়ার কিন্তু কিনে গিয়েছে। যাই হোক, জিএসটির একটা ডেফিনেটলি, এই যে জিএসটি কাউন্সিলে আজকে মিটিং হলো, তারা যে সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তের ফলে বহু সেক্টর তারা হাঁপ ছেড়ে বাঁচবে কি যে এটা বলা যেতে পারে, কারণ নতুন করে কোনো জিএসটি তাদের উপর ইম্পোজ করা হয়নি। হ্যাঁ, আমি ইলেকট্রিক ভেহিকেল সম্বন্ধে একটা কথা, জরুরি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন বলছি যে দেখুন, ইলেকট্রিক ভেহিকেলের ওপর কোনো জিএসটি, নতুন ইলেকট্রিক ভেহিকেলের উপর কোনো জিএসটি বসছে না বলে মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি জানিয়েছেন। কিন্তু যদি কোনো ইউজড ইলেকট্রিক ভেহিকেল কেউ বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু তার যেটা মার্জিন হবে তার উপর 18% জিএসটি তাকে দিতে হবে। এবং নতুন ইলেকট্রিক ভেহিকেলের উপর কোনো জিএসটি নেই, কিন্তু পুরনো ইলেকট্রিক ভেহিকেল দ্বিতীয়বার বিক্রি করলে 18% দিতে হবে। এখানে মজাটা দেখুন যে আগে যে ওল্ড ইউজড কার ছিল, সেখানে জিএসটি বসতো 12%-এর ওপর, সেটাকে বৃদ্ধি করে আনা হলো 18%, অর্থাৎ 6% এক্সট্রা জিএসটি দিতে হবে যদি কেউ তার পুরনো গাড়ি বিক্রি করতে চান। এবং তার মধ্যে কিন্তু ইউজড ইলেকট্রিক ভেহিকেলসও থাকছে, অর্থাৎ অটো সেক্টরে নতুন যারা ইলেকট্রিক ভেহিকেলস, অর্থাৎ ইভি যারা মেকার্স, তাদের ক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা রিলিফ। সেক্ষেত্রে তার একটা পজিটিভ এফেক্ট থাকলেও থাকতে পারে, আমরা কেউ জানি না, বিশেষ করে অটো সেক্টরের উপর। কিন্তু ইউজড কার মেকার্স, যদি কার যদি যারা বিক্রি করেন, বা যারা এই ইউজড কার কেনা বেচার প্ল্যাটফর্ম রয়েছে, এরকম যদি কোনো কোম্পানি লিস্টেড থাকে, তারা ডেফিনেটলি খুব একটা ভালোভাবে যে প্রভাবিত হবেন তেমনটি কিন্তু নয়। ওভারঅল অটো সেক্টরের ক্ষেত্রে যারা ইভি তৈরি করেন, তাদের পক্ষে ডেফিনেটলি এটা একটা রিলিফ তো বটেই। সর্বশেষে
একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে নিই, যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম এই মুহূর্তে হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন ওঠে, কেন নামে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করে, বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা, তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এটা করাই কিন্তু এই এপিসোডগুলোর উদ্দেশ্য। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।